আজকের গল্পটা সম্পূর্ণ নতুন এক পথে পাড়ি দেওয়ার। আজকের গল্পটা নিজের আত্মবিশ্বাসকে আরও একবার যাচাই করে নেবার। আজকের গল্পটা স্বপ্নকে ছুঁয়ে দেখার। আজকের গল্পটা প্রকৃতির অপার সৌন্দর্যকে অবাক বিস্ময়ে চাক্ষুষ করার। আজকের গল্পটা এক যাত্রায় প্রায় 15 কিলোমিটার পথ পায়ে হেঁটে আবিষ্কার করার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ভ্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো 14ই মে 2024 আর এখন বাজে ঠিক সকাল 9টা। আমরা বেরিয়ে পড়লাম আমাদের ধোত্রের হোমস্টে থেকে টংলুর উদ্দেশ্যে এই ট্রেকিং রুট ধরে। সকাল থেকে আমরা 2059 স্টেপ মানে 2.29 কিলোমিটার্স অলরেডি হেঁটে ফেলেছি। আর এই 9টার সময় আমরা এই ট্রেক শুরু করছি। এই পুরো ট্রেকটা কমপ্লিট করে ফিরে আসতে আমরা কতটা সময় লাগাই এবং কত কিলোমিটার আমাদের হাঁটা হয় আজকে টোটাল, সবটাই আপনাদেরকে জানাবো। সেই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন এই পাইন বনের রাস্তা ধরে শুরু করা যাক আজকের টংলু ট্রেক। যাত্রা শুরুর আগে কিন্তু আমরা আমাদের ধোত্রের কাঞ্চন ভিউ হোমস্টেতে আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর সেই সময়ে আমরা বুদ্ধি করে আমাদের ব্রেকফাস্টের কিছু অংশ টিফিন কৌটোয় করে প্যাক করে নিয়েও নিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে আমাদের এই যাত্রাপথে খাবারের দোকান বা খাবারের অপশন আমরা বিশেষ কিছু পাবো না। দারুণ সুন্দর সানি ডে আজকে, দারুণ লাগছে। এখন চলে এসেছি ধোত্রে ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুল মাঠে। এই মাঠ ক্রস করেই আমাদেরকে যেতে হবে। আর এই অবধি আমরা গত পর্বের ভিডিওতেও দেখিয়েছিলাম এখান থেকে ঘুরে গিয়েছিলাম, অর্থাৎ এইটুকু রাস্তা কিন্তু আমাদের চেনা ছিল। এরপর থেকে আমরা অচেনা রাস্তায় প্রবেশ করব। গতকাল বিকেলে আমরা এই পর্যন্ত এসে রেকি করে গিয়েছিলাম। আমাদের গত পর্বের ভিডিওটা এখনও যারা দেখেননি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। ওই ভিডিওতে রয়েছে যে কিভাবে আমরা ধোত্রেতে এলাম, আপনারা কিভাবে ধোত্রেতে আসবেন, কোথায় থাকতে পারবেন, আমরা কোথায় আছি এবং পুরো ধোত্রে গ্রামটাকে ঘুরে আমরা খুব সুন্দরভাবে দেখেছি। অনেক খুঁটিনাটি তথ্য পাবেন, ওটা দেখলে আপনাদের উপকার হবে। আর এরপরে আমাদের একটা স্পেশাল ভিডিও আসবে শুধুমাত্র ধোত্রের বেস্ট হোমস্টেজ নিয়ে, সেটাও দেখতে ভুলবেন না। আর চলুন এবার এখান থেকে কিন্তু একদম নতুন রাস্তা, আমি জানি না এরপরে কি আছে, এই রাস্তাটাকে এক্সপ্লোর করা যাক। এই স্থানে এই যে স্ট্রাকচারটি দেখা যাচ্ছে এটি হলো স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। এর গায়ে খোদাই করা লিপি এবং এই মুখের আদল দেখে তা সহজেই অনুমান করা যায়। রডোডেনড্রনের সময় যদিও শেষ হয়ে গেছে, আমরা এসেছি মে মাসে, কিন্তু এই সময়ে এই সাদা রডোডেনড্রন কিন্তু এখনো ফুটে রয়েছে আর নিচেও কিছু পড়ে রয়েছে। এটাও কিন্তু চমৎকার লাগছে। ধোত্রে থেকে টংলুর দূরত্ব হাঁটা পথে 7 কিলোমিটার। আমাদের সমতলের মানুষদের ধীরে সুস্থে হেঁটে যেতে প্রায় 4 ঘন্টা মতন সময় লাগবে।
আপনারা যারা এর পরে সান্দাকফু ট্রেক করার কথা ভাবছেন তারা কিন্তু এই ধোত্রে থেকে খুব সহজেই শুরু করতে পারেন সান্দাকফু ট্রেক। তার কারণ যদি মানেভঞ্জন থেকে টংলু পর্যন্ত আসেন সেক্ষেত্রে আপনাদের দূরত্ব যেমন পড়বে প্রায় 11 কিলোমিটার, রাস্তাও কিন্তু অনেক বেশি খাড়াই হবে। কিন্তু সেই দিক থেকে ধোত্রে থেকে টংলু পর্যন্ত দূরত্বও যেমন কম, রাস্তাও কিন্তু অপেক্ষাকৃত কম চড়াই হবে। খানিকটা আসার পরে হঠাৎই দেখলাম বাঁদিকে একটা ঘর চোখে পড়লো। দাঁড়ান, ওখানে গিয়ে দেখাচ্ছি জিনিসটা কি। তবে তারপর বুঝলাম এটা কোনো ঘর নয়, আসলে এটা ছিল সমাধিক্ষেত্র। বেশ কিছুটা রাস্তা আমরা উঠে এসেছি। এই এতটা রাস্তা উঠে আসার পর এরকম একটা সুন্দর অর্গ্যানিক রেস্টিং প্লেস পেয়েছি। এখানে একটুখানি বসলাম। এই জায়গাটা তো খুব সুন্দর, আশপাশটা অপূর্ব সুন্দর। তার সাথে এখানে একটা রয়েছে ডাস্টবিন, এইখানেই সবাই প্লাস্টিকের বোতলগুলো ফেলেছে, এটা দেখে খুব ভালো লাগছে। আপনারাও যখন আসবেন প্লিজ এই সুন্দর জায়গাটাকে নষ্ট করবেন না। ডাস্টবিন ছাড়া প্লাস্টিক এইভাবে রাস্তায় যত্রতত্র ফেলবেন না। সানি ওয়েদার নিয়ে আমরা হাঁটা শুরু করেছিলাম, কিন্তু বর্তমানে কিন্তু ওপর থেকে মেঘগুলো আস্তে আস্তে নামছে, সেজন্য জঙ্গলের ভিতরটা একটু স্যাঁতস্যাঁতে আর অন্ধকার হয়ে গেছে। তবে সাথে পাখিদের এই সঙ্গত আলাদা একটা মাধুর্য এনে দিচ্ছে এই যাত্রাপথের। প্রতি বাঁকে জঙ্গলের রূপ বদলে যাচ্ছে আর বদলে যাচ্ছে তার সৌন্দর্য। প্রতি পদেই আমরা চমকে চমকে মুগ্ধ হচ্ছি বারবার। যদিও এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বেশ গা ছমছম করছিল মাঝে মাঝে, তবে আমরা জেনেছিলাম যে দিনের বেলা এই যাত্রাপথে কোনো পশুর দেখা মেলে না। আর যদি সান্দাকফু থেকে কোনো দল ট্রেকিং পথে টংলু হয়ে ধোত্রেতে আসার কথা ভাবেন আর সেক্ষেত্রে যদি সন্ধে ঘনিয়েও আসে, এমনও হয়েছে যে ধোত্রে থেকে কোনো হোমস্টের দাদা গিয়ে টংলু থেকে সন্ধ্যের পরে তাদেরকে রিসিভ করে এনেছেন ধোত্রেতে। সেক্ষেত্রে ওনারা বলেন যে তারা একসাথে দল বেঁধে আসেন এবং জোরে জোরে কথা বলতে বলতে আসেন যাতে কোনো পশু তাদের ধারে কাছে না ঘেঁষতে পারে। এই সমস্ত গল্প আমরা জেনেছিলাম ধোত্রেতেই আমাদের যে হোমস্টে সেই মালিক দাদার কাছ থেকে। ঠিক 9টাতে শুরু করেছিলাম আর এখন বাজে পুরো 10:30। আমরা চলে এসেছি প্রায় অর্ধেকটা রাস্তা। আমাদের হোমস্টের দাদা বলেই দিয়েছিলেন যে প্রায় 3 ঘন্টা মতন সময় লাগবে আপনাদের। আর যেহেতু আমরা ফটো তুলছি, ভিডিও করছি, তাই সময় আরেকটু বেশি তো লাগছেই। তবে ভীষণ মডারেট ট্রেক, খুব ভালো লাগছে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, পাখির ডাক, ভীষণ এনজয় করতে করতে যাচ্ছি আর ধীরে সুস্থে যাচ্ছি, আমাদের কোনো তাড়া নেই। এই যাত্রাপথে রয়েছে বার্চ, ওক, বাঁশ, রোডোডেনড্রন এবং শেষের দিকে বেশ কিছু পাইন গাছ। তবে এই যাত্রাপথে চলার সময় খুব একটা ছোটোখাটো গাছে হাত না দেওয়াই ভালো। তার কারণ এখানে অনেক রকম মেডিসিনাল প্ল্যান্টও রয়েছে। স্থানীয় মানুষরা মনে করেন যে এই সমস্ত গাছে হাত দিলে বা সেই সব গাছের পাতার গন্ধ শুকলে স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।
পরিষ্কার আবহাওয়া থাকলে সেকেন্ড রেস্টিং প্লেসের আগে এই স্থান থেকে খুব সুন্দরভাবেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। ধোত্রে থেকে প্রায় 1 কিলোমিটার ওঠার পর এরকম একটা রেস্টিং প্লেস ছিল, আর এখন প্রায় আরও 2 কিলোমিটার উঠে এসেছি, মানে ধোত্রে থেকে প্রায় 3 কিলোমিটার উঠে এসেছি। আসার পরে আবার একটা সেম এরকম অর্গ্যানিক একটা রেস্টিং প্লেস পেয়েছি। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর পাখির ডাক চারিদিকে, অল্প অল্প কুয়াশা নামছে, দারুণ লাগছে। ধোত্রে থেকে টংলুর দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতন, তো বেশিরভাগ রাস্তাটা আমরা চলেই এসেছি, আর প্রায় 2 কিলোমিটার মতন বাকি আছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই রেস্টিং প্লেসের আশপাশটাও আমরা একটু ঘুরে দেখে নিয়েছিলাম। আসলে এই জঙ্গলের ব্যাপারটাই হলো এরকম, যেদিকে যে পথেই যাই না কেন সে পথেই রয়েছে যেন এক অমোঘ টান, যে টানকে এড়ানো সত্যি দুষ্কর। এই জায়গায় বেশ কিছুটা সময় কাটানোর পর আবার আমরা পাড়ি দিলাম টংলুর উদ্দেশ্যে। আর হাঁটা শুরু করতেই দেখলাম ঘন মেঘের আচ্ছাদনে ঢেকে গেছে চারপাশ। চোদ্দোই মে আমরা এই ট্রেক করছি। আমাদের ট্রেকের সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, পুরোটা দেখবেন। আপনাদের যদি এরকম সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে মেঘ কুয়াশার খেলা আর রোদের লুকোচুরির মধ্যে দিয়ে চলতে ভালো লাগে, তাহলে এই সময় কিন্তু আপনারা অনায়াসে আসতে পারেন। যেহেতু এই জঙ্গল সিঙ্গালীলা ফরেস্টের অন্তর্গত, এই জঙ্গল 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ওই সময়টুকু বাদ দিয়ে আপনারা কিন্তু বছরের যে কোনো সময় আসতে পারেন। আমার তো মনে হচ্ছে শুধুমাত্র রডোডেনড্রন আর স্নোফল বাদেও এই জঙ্গলের যা বিউটি, যে কোনো সময়তেই আসা যায়। এবং বর্ষার সময় যদি আপনাদের কাছে ছাতা অথবা রেনকোট থাকে, রাস্তা কিন্তু খুবই ভালো, অসুবিধার কিছু হবে না। যারা বর্ষার জঙ্গল দেখতে পছন্দ করেন তারা এই বর্ষাকালে চলে আসতে পারেন। যেমন আমাদের এই বর্ষার জঙ্গল খুব পছন্দের, আমাদের মতো চলে আসতে পারেন, আপনাদের ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এই যে রাস্তা দিয়ে আমরা এখন উঠছি, এই রাস্তায় আমরা কিন্তু কোনো গাইড নিইনি। আমাদের হোমস্টে থেকে বলেছিল গাইড নেওয়ার জন্য, তবে আমরা স্থানীয় লোকের সাথে কথা বলে যেটা জানলাম যে এই বোল্ডার বিছানো রাস্তা দিয়ে চলে গেলে আর পথ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেজন্যই আমরা ডিসিশন নিয়েছিলাম যে গাইড নেব না। আমার মনে হয় আপনাদেরও গাইড নেওয়ার প্রয়োজন নেই, আপনারা এই পাথরের রাস্তাটা ধরে চলে আসবেন যদি ধোত্রে থেকে টংলু টুমলিং এই ট্রেকটা করতে চান সেক্ষেত্রে, কারণ এখানে গাইড ম্যান্ডেটরি নয়। আর যদি আপনারা সান্দাকফু ট্রেকে আসেন সেক্ষেত্রে তো গাইড মাস্ট, সেখানে তো নিতেই হবে, কিছু করার নেই। তখন 1200 টাকা প্রতিদিন গাইড চার্জ লাগবে। ঠিক এই জায়গায় আমরা পেয়ে গেলাম আমাদের যাত্রাপথের 3 নম্বর রেস্টিং প্লেস। এই প্রথম আমরা কিন্তু ডাউনওয়ার্ড যাব, মানে এতক্ষণ আমরা চড়াইতে উঠেছি, এবার নিচের দিকে নামবো। দেখি এই রাস্তাটা কতটা নেমেছে। এই যে রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু অনেকখানি জায়গা পুরো ফ্ল্যাট, বেশ ভালো লাগছে এই রাস্তা দিয়ে হাঁটতে। এবার এখন চারিদিকটা মেঘে ঢেকে গেছে, তবে এই জায়গাটা একটু খোলা রয়েছে, আলো এসছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়তো আমরা পাবো না টংলুতে গিয়ে, তবে এখানে জার্নিটাই এত সুন্দর, আর সকালবেলা তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেই নিয়েছি, তাই মনে একটুও দুঃখ নেই। যেখান থেকে রাস্তাটা ডাউন হওয়া শুরু হয়েছিল সেখান থেকে কিন্তু নিচের দিকেই নেমেছে, এবং মাঝখানে অতটা জায়গা ফ্ল্যাট ছিল। এই জায়গাতে গিয়ে দেখছি, মানে এই জায়গাতে এসে দেখছি আবার বেশ নিচের দিকেই নামছে রাস্তাটা। আবার কিছুটা এসে দেখছি এখান থেকে আবার চড়াই। আমরা চাইছি এখন একটু চড়াই হোক, মানে যত কষ্ট এখন করিনি, যাতে ফেরার সময় একটু কষ্টটা কম হয়।
এই ট্রেকিং রুটে বেশ কিছু শর্টকাট রুট রয়েছে, তবে যেহেতু আমরা গাইড নিয়ে আসিনি সেই সমস্ত রুটে যাওয়ার সাহস কিন্তু আমরা দেখাইনি। তবে যদি আপনারা সান্দাকফু ট্রেকের জন্য আসেন তাহলে তো অবশ্যম্ভাবী আপনাদের সাথে গাইড থাকবে, তাহলে আপনারা ওই ছোট ছোট শর্টকাট রুটগুলো নিলে সময় অনেকটা কম লাগবে। তবে মাথায় রাখবেন ওই শর্টকাট রুটগুলো কিন্তু কাঁচা এবং বেশ চড়াই রয়েছে। যেহেতু আমরা মে মাসে এই ট্রেক করেছিলাম, আবহাওয়া অত্যন্ত মনোরম ছিল এবং আমরা যেদিন চলেছিলাম এই পথে আবহাওয়া ছিল প্রায় 14-15 ডিগ্রির কাছাকাছি। তবে আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই ট্রেক করতে চান সেক্ষেত্রে নভেম্বর মাস হবে সেরা সময়। ধোত্রের উচ্চতা হলো প্রায় 8500 ফুট, আর এখন আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ টংলুর উচ্চতা হলো প্রায় 10,070 ফুট। শীতের সময় মানে ডিসেম্বর জানুয়ারি মাসে এইখানে এই পথে বা টংলুতে কিন্তু তুষারপাতও হয়, তাই অতিরিক্ত ঠান্ডা যারা সহ্য করতে পারেন না বা যাদের খুব কষ্ট হয় তারা কিন্তু বছরের এই সময়টা অনায়াসেই চুজ করতে পারেন এই টংলু ট্রেক অথবা সান্দাকফু ট্রেকের জন্য। পুরো 5 কিলোমিটার রাস্তা হেঁটে ফেলেছি। এখন আমাদের ঘড়িতে বাজে 12:10, মানে 3 ঘন্টা 10 মিনিট আমরা হেঁটেছি। যদিও এখনও আমরা পৌঁছইনি, কিন্তু এই সময়ের মধ্যে আমরা প্রচুর ফটো তুলেছি, মোবাইলে তুলেছি, ক্যামেরায় তুলেছি, ভিডিও শ্যুট করেছি, রিলস বানিয়েছি। তো এই সব করে আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে। আর আমার রিলস আর ফটোগুলো যদি দেখতে চান তাহলে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে। আমি আইডি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। 12:15। সামনে বেশ কিছু বৌদ্ধ পতাকা দেখতে পাচ্ছি আর একটা ফ্ল্যাট মতন জায়গাও দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না যে ওটা কিনা। আমাদের খালি মনে হচ্ছে এই এসে গেছি, কারণ বারবার গাড়ির হর্ন কানে আসছে, কিন্তু আলটিমেট ডেস্টিনেশন পর্যন্ত আমরা পৌঁছতে পারছিলাম না। কিন্তু সামনেটা জাস্ট দেখুন কি অপূর্ব সুন্দর, মাই গড। ওয়াও, অসাধারণ বললেও কিছু কম বলা হয়। এইখানে এসে দেখতে পাচ্ছি ওই যে আমাদের ডেস্টিনেশন, মানে মেন রোড যেখান থেকে গাড়িগুলো যাচ্ছে, একদম সোজা এই পাহাড়ের ওপর। এইখান থেকেই গাড়ির আওয়াজ কানে আসছে আর ওই ওপরে আমাদেরকে এখন উঠতে হবে। এই পর্যন্ত আমাদের সময় লাগলো 3 ঘন্টা 20 মিনিট। তবে এইখানে বসে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ এই লাস্ট ল্যাপটুকু ওঠার জন্য একটু এক্সট্রা এনার্জি প্রয়োজন। এনার্জি নিয়ে উঠবো এবার ওপরে। চলুন তাহলে এখান থেকে এবারের পরের যাত্রাটা শুরু করা যাক। এই যে রাস্তা, এখানটায় যে ফ্ল্যাট জায়গাটা রয়েছে তার প্রায় শেষের দিকে রাস্তাটা এরকম। আসলে আমরা প্রথম থেকে যে ভাবছিলাম 5 কিলোমিটার রাস্তা, ওই 5 কিলোমিটার পর্যন্ত আসলে আপনারা টংলুকে দেখতে পাবেন সামনে। তবে সেখান থেকে তখনও আরও 2 কিলোমিটার পথ চললে তবেই আপনারা টংলু টপ পর্যন্ত পৌঁছতে পারবেন। আমরা এখন ভুল করে যে শর্টকাট রুটে ঢুকে পড়েছি, পরে জেনেছিলাম এই রাস্তাই চলে গেছে সোজা টুমলিংয়ের দিকে।
কিন্তু যেহেতু এই রাস্তায় কোনো পাথর বেছানো ছিল না, তাই এই রাস্তায় যাওয়ার সাহস আর আমরা দেখাতে পারিনি। ব্যাক করেছিলাম আমাদের পাথর বেছানো রাস্তায় এবং গিয়েছিলাম টংলু টপ পর্যন্ত। এই পুরো রাস্তাটাতে কিন্তু এয়ারটেলের টাওয়ার মোটামুটি ভালোই ছিল, জিও উইক আর ভোডাফোন উইকার। তবে পুরো রাস্তাটা ভীষণ সেফ, আর এই লাস্ট ল্যাপটা হচ্ছে সবচেয়ে খাড়াই। তবে এখানে আসতে একটুও ভয় পাবেন না, যে কোনো সিজনে চোখ বন্ধ করে চলে আসতে পারবেন, এতটাই সুন্দর এই রাস্তাটা। এক্ষুনি আমরা ছিলাম নিচে, মাত্র 10 মিনিটের মধ্যে আমরা কতখানি ওপরে উঠে এসেছি। আর 10 মিনিট উপরে উঠলেই মনে হয় একদম ডেস্টিনেশনে পৌঁছেই যাব। এখান থেকে মেঘে পুরো ঢেকে গেল এক্ষুনি, নিচটা এখন আর কিছুই দেখা যাচ্ছে না। ওই দূরে ছিলাম, এখন আরও কয়েক ধাপ উপরে উঠে গন্তব্যের একেবারে কাছাকাছি চলে এসেছি। ওই যে পিছনে দেখা যাচ্ছে রাস্তাটা। প্রত্যেকবার ডেস্টিনেশনের যত কাছে আসি ততবার একটা সংশয় জাগে মনে, পারবো কি পারবো না। এটা বোধহয় জীবনের নিয়ম। একদম গন্তব্যের কাছাকাছি আসলে মানুষ একটু সন্দিহান হয়ে পড়ে, কিন্তু আলটিমেটলি সেই জায়গায় যখন এসে পৌঁছয় তখন যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এবার আপনারাই দেখুন, এই রাস্তা দিয়ে এসছি, ওই নিচে ছিলাম, আর গাড়ির রাস্তা এই যে। টংলুতে আমরা এসে পৌঁছে গেছি। আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ধোত্রে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাটাই কিন্তু টংলু বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের অন্তর্গত। টংলুতে পৌঁছেই চলে এসেছি রাজু হোমস্টেতে। এখানে একটুখানি কফি নিয়েছি, আর আমাদের হোমস্টের দিদি আমাদেরকে সকালবেলা যে পুরি খেয়েছি ওই পুরি বানিয়ে দিয়েছিলেন, কয়েকটা পুরি নিয়ে এসেছি। পুরি দিয়ে কফি খেয়ে পুরো তারপরে টংলুটা একটু ঘুরে দেখবো, তারপর ফিরে যাব। আজকে ট্রিপ পুরো জমে গেছে। টংলুতে কিন্তু থাকার জায়গা বলতে মাত্র দুটো, একটা হচ্ছে জিটিএ হাট, আর একটা হচ্ছে এই যে হোমস্টেতে আমি কফি খেলাম সেই হোমস্টে, মানে রাজু হোমস্টে। এখানে থাকা খাওয়ার জন্য মাথাপিছু খরচ পড়বে 1200 টাকা করে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একদম ইন্ডিয়া আর নেপালের বর্ডারে। এখান থেকে মানে এই পাহাড়টার উপর উল্টো দিকেই নেপাল, সেটা আপনাদেরকে দেখাবো। চাইলে আপনারা এখানে এসে একদিন থেকে তারপর আবার ট্রেক করে এগোতে পারেন টুমলিংয়ের দিকে। অবশ্য এখান থেকে 2 কিলোমিটার হেঁটে এগিয়ে টুমলিংয়ে গেলে ওখানে আরও বেশ কিছু হোমস্টে আছে, তবে এই জায়গাটাও বেশ আমার ভালোই লেগেছে। এই যে পাহাড়টা দিয়ে আমি উঠে এলাম, এই দিকটা হচ্ছে পুরো ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল, আর ওই দিকটা মানে এই পাহাড়ের ওই সাইডটাই হচ্ছে নেপাল। এখান থেকে কিন্তু নেপালের পরিষ্কার একটা ভিউ পাওয়া যায়, তবে সেই সময় পুরো কুয়াশা ঢেকে থাকায় আমরা নেপালকে খুব একটা পরিষ্কার করে দেখতে পাইনি। আমি ছিলাম ওই দিকটাতে, আর এখন উঠে এলাম মেইন রোডে। মানে এই রাস্তা দিয়েই কিন্তু যারা মানেভঞ্জন থেকে সান্দাকফু যান, এখান থেকেই ওই রেঞ্জ রোভার গাড়িগুলো যায়। আর একদম আমার সামনে হচ্ছে টংলু টপ বা টংলু ওয়াচ টাওয়ার। এইখান থেকে, এই টপ থেকে পুরো সামনে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা পুরো ভিজিবল থাকে। যদিও আমরা তো সকালবেলা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আজকে আমরা মেঘের আর রোদের খেলা দেখব সেই এক্সপেকটেশন নিয়েই এসছি। আর এমনিতে তো এক যাত্রায় যদি সব পেয়ে যাই তাহলে তো হবে না, তাহলে আবার আসার ইয়েটাই মাটি হয়ে যাবে, আগ্রহটা। সামনের বারে আসবো, কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখব। এখন পৌঁছে গেছি টংলু টপে। আর একটা কথা আমি বলে দিই, আপনারা যারা নিরিবিলিতে ট্রেক করতে ভালোবাসেন বা একটু কম ডিস্টারবেন্স থাকবে আশেপাশে, সেরকমভাবে এই ট্রেকিং করতে ভালোবাসেন, সেক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু একদম আদর্শ হবে। কারণ আমরা এই যে পুরো রাস্তাটা এলাম,
আমাদের কিন্তু সাথে সেভাবে কারোর দেখা হয়নি, খুব আনডিস্টার্বড এসছি। আর এই হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ, মানে এখান থেকে পুরো দেখা যায়। এখন তো ভিউ কিচ্ছু নেই, পুরোই মেঘ। রাজু হোমস্টের মালিক রাজু দাদা খুব সাম্প্রতিককালে একটি গাড়ির দুর্ঘটনায় পরলোক গমন করেছেন এবং তারই স্মৃতির উদ্দেশ্যে এই টংলু ভিউ পয়েন্টের ঠিক পাশে নির্মাণ করা হয়েছে এই বসার জায়গাটি। এখান থেকে সামনের দিকে একটা লেক আছে শুনলাম, ওই লেকটা দেখবো, আর জিটিএ হাট আছে ওইটা দেখে তারপরে আমরা ফিরতি পথ ধরবো। আর কুয়াশা দেখছেন তো, জায়গাটাকে যেন যত সময় যাচ্ছে আরো রহস্যময় করে তুলছে, এত ঘনীভূত কুয়াশা। এই হলো টংলু জিটিএ হাট, আর একদম বাঁদিকে রয়েছে টংলুর ন্যাচারাল লেক, আর এই হচ্ছে রাস্তা। আর এই রাস্তায় সোজা চলে গেছে টুমলিংয়ের দিকে। এই তীর চিহ্ন বরাবর সোজা চলে গেলেই আপনি পৌঁছে যাবেন টুমলিং। 3070 মিটার উচ্চতায় অবস্থিত এই টংলুতে আমি দাঁড়িয়ে আছি। আর এইখানে আমার সামনে দেখুন কি অপূর্ব সুন্দর এক ন্যাচারাল লেক হয়ে আছে। এই হলো প্রকৃতি, এতখানি উচ্চতায় এরকম সুন্দর এতটা জল এইভাবে জমে রয়েছে। আর এই কুয়াশা মাখা পরিবেশে এই জায়গায় কি যে অনবদ্য এক অনুভূতি, সেটা এই অবধি না আসলে আপনি কখনো অনুভব করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, একবার হলেও ট্রেক করে পায়ে হেঁটে এই জায়গাটায় আসুন, যদি শরীর পারমিট করে অবশ্যই। সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের অধীনে অবস্থিত এই টংলু সান্দাকফু ট্রেকের একটা অন্যতম অংশ। এবার এই টংলুতে আপনি তখনই আসবেন যদি আপনি ধোত্রে থেকে আসেন, এবং ধোত্রে থেকে টংলুতে আসার জন্য কিন্তু কোনো মোটরেবল রোড নেই। যে রাস্তাটায় আমরা এলাম ওই রাস্তাটিই রয়েছে। আর যদি আপনারা মানেভঞ্জন থেকে আসেন তাহলে চিত্রে হয়ে চলে যাবেন সোজা টুমলিংয়ে, সেটা এখান থেকে 2 কিলোমিটার দূর। তবে আমি বলবো যে ধোত্রে থেকে এই অবধি আপনারা ট্রেক করে আসুন, এইটার আনন্দ নিন, এটা কিন্তু একটা অনন্য অনুভূতি। আর এই জার্নিতে আমরা টুমলিং দেখাবো না, তার কারণ আমরা খুব তাড়াতাড়ি সান্দাকফু ট্রেক করতে চলেছি, তখন আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে টুমলিং দেখাবো আর পুরো সান্দাকফু দেখাবো। আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি জিটিএ হাটে। কিছুক্ষণ আগে যেটা বললাম যে এই টংলুতে রয়েছে মাত্র 2টি থাকার জায়গা, দেখালাম রাজু হোমস্টে, আর এখন চলে এসেছি এই জিটিএ হাটে। তবে ট্রেকারদের জন্য এই জিটিএ হাটে থাকাই কিন্তু বেশ সুবিধাজনক, তার কারণ এখানে থাকার খরচ বেশ অনেকটাই কম। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে থাকার জন্য কিন্তু ডরমেটরি টাইপের ব্যবস্থাই রয়েছে, সেক্ষেত্রে অ্যাটাচ বাথরুমের সমস্যা হতে পারে। এই জিটিএ ট্রেকার্স হাট থেকে ওপরে উঠে আসলে এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে কিন্তু টুমলিং যাওয়ার শর্টকাট রাস্তা রয়েছে। বাঁ দিকে নেপালকে রেখে আপনি মাত্র 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই পৌঁছে যাবেন টুমলিংয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় উঠে এই মেঘ কুয়াশার খেলা দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুটা সময়। প্রায় 2 ঘন্টা সময় টংলুতে কাটানোর পর আমরা আবার ধোত্রে ফেরার পথ ধরলাম, কারণ আমাদের চিন্তা সন্ধে নামার আগে এই জঙ্গলের রাস্তা ধরে আমাদেরকে পৌঁছে যেতে হবে ধোত্রেতে। 4:41 আর আমরা চলে এসেছি একদম আমাদের ধোত্রের যে জায়গায় প্রথম আমরা কাল রেকি করে গেছিলাম সেই জায়গা পর্যন্ত। মানে ওপর থেকে এই অবধি নামতে আমরা একদমই প্রায় রেস্ট নিইনি, 5 মিনিট মতো একটা জায়গায় রেস্ট নিয়েছিলাম, না 10 মিনিট, একটা জায়গায় 5 মিনিট আর একটা জায়গায় 5 মিনিট, 10 মিনিট রেস্ট নিয়েছিলাম, মানে 1.5 ঘন্টায় লেগেছে এতটা আসতে। আর হোমস্টে অবধি যেতে আমাদের আরও প্রায় 10 মিনিট লাগবে,
অসম্ভব সুন্দর এই জার্নিটা আপনারা অবশ্যই করবেন। অবশ্যই ধত্রেতে আসলে টংলু টপে যাবেন, ফিরে আসবেন, অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। আর যদি আপনারা পুরোটা নাও যেতে পারেন, সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে প্রথম 1 কিলোমিটার আসুন যদি আপনি রোডোডেনড্রন মানে মার্চ এপ্রিলের সময় আসেন। তার কারণ এই প্রথম 1 কিলোমিটার যে ঠেসে আছে রোডোডেনড্রন গাছ, এত সুন্দর শোভা দেখতে পাবেন, সারা জীবন আপনার মনের মণিকোঠায় থেকে যাবে। ফেরার এই সমগ্র যাত্রাপথে আমাদের সাথে কিন্তু দেখা হয়নি কোনো লোকাল মানুষ অথবা ট্যুরিস্টের। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। এভরি উইকেন্ড প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।